নেটওয়ার্ক টাটা মাইটিভি সংলাপে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্যাট্রিক ডিকোস্তা, এবং আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি, আমরা আলোচনা করতে চাই স্বাধীনতার স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, আমাদের প্রাণপুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ জন্মদিন। তার এই জন্মদিন নিয়ে আজকে আমাদের সঙ্গে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন বাংলাদেশের রাজনীতির ইতিহাসে দুজন অগ্রপুরুষ, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠজন, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা আমির হোসেন আমু, এবং আমাদের সঙ্গে রয়েছেন মোজাফফর হোসেন পল্টু। আপনাদের দুজনকে স্বাগত। যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছিলাম তা হচ্ছে যে আজকে অবশ্যই খুব আনন্দের দিন, যার জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। আমরা এই স্বাধীন বাংলাদেশে যেভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি তা হয়তো সম্ভব হতো না। আমরা একটু কথা বলতে চাই আমির হোসেন আমু আপনার সঙ্গে। আপনি একটু যদি বলেন যে এই যে বঙ্গবন্ধুর যেই ডাকে আমরা ঝাঁপিয়ে পড়েছি, নিরস্ত্র বাঙালি সশস্ত্র পাকিস্তানিদের বিরুদ্ধে, এবং যেভাবে বঙ্গবন্ধু আমাদেরকে নিয়ে এসেছেন এই স্বাধীনতার দ্বার প্রান্তে, সেই কথাগুলো যদি একটু বলেন। আজকে আমরা তাকে স্মরণ করে এই কথাগুলো আমরা শুনতে চাই। আমির হোসেন আমু। প্রথম কথা হচ্ছে, বঙ্গবন্ধু, আমরা যেটা বলি যে মর্নিং শোজ দ্য ডে। বঙ্গবন্ধুর ছাত্র জীবন থেকে, কৈশোর থেকে যদি আমরা লক্ষ্য করি যে গুণাবলী নিয়ে তিনি জন্মগ্রহণ করেছেন এবং যে গুণাবলী নিয়ে ধাপে ধাপে তিনি এগিয়ে এসেছেন, সেইটাই পরিস্ফুটিত হয়েছে প্রত্যেকটি পদক্ষেপে। বঙ্গবন্ধু মানবতা প্রেম এবং অন্যের প্রতি যে দরদ, বিশেষ করে সহকর্মীদের সাথে এবং সহপাঠীদের সাথে, এটা তিনি প্রমাণ করেছেন ছাত্র জীবনে। তিনি ছাত্র জীবনেই তার গায়ের কাপড় খুলে দিয়েছেন, তার সহপাঠীকে জ্বর দেখে তার গায়ে তার ছাতি দিয়ে দিতেন বৃষ্টিতে, যাতে আর অন্যেরা না ভিজে, এবং এলাকার দুর্ভিক্ষের সময় নিজেদের গোলাঘর খুলে তিনি বিতরণ করছেন চাল, যার জন্য তাকে তিরস্কৃত হয়েছে তার বাবার কাছে। এমনিভাবে বিভিন্ন ঘটনা আমরা যদি দেখি তাহলে দেখব যে তার মানবতার প্রতি যে তার যে দরদ, এবং যে সে যে মানুষের জন্য যে তার কর্ম প্রচেষ্টা, এটা তার শৈশবকাল থেকে, কৈশোরকাল থেকে এটা বিকশিত হয়েছে। শুধু তাই নয়, তিনি যে একজন প্রতিবাদ মুখর, এটাও তিনি প্রমাণ করেছেন। অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী শেরে বাংলা এবং তৎকালীন মন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী যখন গোপালগঞ্জ সফরে গেলেন, তখন তাদের স্কুলে যখন গেলেন, স্কুলের কর্তৃপক্ষ বক্তব্য, স্কুলের দাবি দামাও কিছু পেশ করেছিলেন, কিন্তু শেরে বাংলা তার বক্তৃতা চিরচারিতভাবে দিয়ে আসলেন। ওই দাবি দাওয়ার নেওয়ার ব্যাপারে কোনো কিছু বলেননি। বঙ্গবন্ধু দৌড়িয়ে এসে তাদের পথ রোধ করে দাঁড়ালেন। এত বড় একজন অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী, মন্ত্রী, এদিকে তার ভূক্ষেপ নাই। তিনি পথ রোধ করে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন যে আপনারা যে বক্তৃতা দিয়ে আসলেন, আমাদের দাবির কথা, আমাদের স্কুলের ছাদ ভেঙে পানি পড়ে, আমরা বৃষ্টিতে ভিজি, এই ব্যাপারটা কোনো কথা আপনারা বললেন না, এই ব্যাপারে কোনো উত্তর দিলেন না। সুতরাং এইবার কথা বলে যেতে হবে। তারা অবাক হয়ে তাকে দেখলো। সোহরাওয়ার্দী সাহেব তাকে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? উনি বললেন, আমার নাম শেখ মুজিবুর রহমান। সোহরাওয়ার্দী সাহেব তখনই তার নাম নোট করলেন এবং ওনারা ফিরে গেলেন। ফিরে গিয়ে শেরে বাংলা আবার বললেন যে স্কুলের ছাদ রিপেয়ারের জন্য এবং যে দাবি নেওয়া, এগুলো আমি নিশ্চয়ই সব দেখব। এই যে অবস্থাটা, ওই বয়সে, ওই সময় এত বড় দুইজন নেতা এবং মন্ত্রীকে পথরোধ করে দাঁড়িয়ে সাহসিকতার সাথে মোকাবেলা করা, এটাই প্রমাণ করেছে যে সে কতখানি প্রতিবাদ মুখর হতে পারে। এবং ওই দিনই কিন্তু সে সোহরাওয়ার্দী সাহেবের দৃষ্টি আকর্ষণ করে, এবং সোহরাওয়ার্দীও তাকে ঠিকানা দেয় এবং বলে, তুমি ম্যাট্রিক পাস করে এসে আমার সাথে দেখা করবে, তুমি আমার সাথে যোগাযোগ রাখো। এবং সোহরাওয়ার্দী সাহেব কিন্তু কলকাতায় ফিরে গিয়ে তার কাছে চিঠিও লিখেছিল। তারপরে তিনি যে মুষ্টি ভিক্ষা করে জনগণের সহায়তা করতেন, মুষ্টি ভিক্ষা করে দুর্ভিক্ষের সময় কাজ করেছেন, লঙ্গরখানা খুলেছেন, এগুলি আমরা দেখতে পাই। সুতরাং আজকে প্রতিটি তিনি যে মানুষ দরদে এবং মানুষের দরদে তার যে প্রাণ কাঁপত, এবং সেইটা ক্রমান্বয়ে এলাকা থেকে শুরু করে আস্তে আস্তে সারা দেশে তার এই যে কর্মকাণ্ডগুলি ছড়িয়ে পড়েছিল। এবং আমরা বলতে চাই যে বঙ্গবন্ধু যখন কলকাতা থেকে যখন পাকিস্তান হলো, পাকিস্তান হওয়ার পর দেশে আসার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইনের ছাত্র হলেন। আইনের ছাত্র থাকা অবস্থায় প্রথমে চতুর্থ শ্রেণী কর্মচারীর আন্দোলনে যোগ দিলেন।
নেতৃত্ব দিলেন। সেইখানে 11 জনকে বহিষ্কার করা হলো এবং ফাইন করা হলো আন্দোলনে অংশগ্রহণ করার জন্য। একমাত্র বঙ্গবন্ধু ব্যতীত কিন্তু সমস্ত নেতারা, যারা আজকে বড় বড় বই লেখেন, মোটা মোটা বই লেখেন, অনেক ইন্টেলেকচুয়াল, অনেক বিদ্রোহী বিপ্লবী ছিলেন, সমস্ত নেতারা কিন্তু মুচলেখা দিয়ে 10 টাকা ফাইন দিয়ে সেই দিন ছাত্রত্ব ফিরিয়ে নিয়েছিলেন। একমাত্র বঙ্গবন্ধু সেই দিন মুচলেখাও দেন নাই, ফাইনও দেন নাই এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ত্যাগ করে চলে আসেন, যার জন্য তার আইন করা হয় নাই। এবং এই আন্দোলন চলাকালীন অবস্থায় বিভিন্ন গ্রেপ্তার, তখনই আবার শুরু হলো ভাষা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বিশেষ সমাবর্তন অনুষ্ঠানকে কেন্দ্র করে তৎকালীন পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ সাহেব আসলেন ঢাকায়। এসে তিনি প্রথমে রেসকোর্স ময়দানে এবং পরবর্তীকালে ঢাকার কার্যালয়ে বক্তৃতায় বলেছিলেন, উর্দু শ্যাল বি দ্য অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ ফর পাকিস্তান। এইটাই প্রতিবাদ 2 জায়গায় করা হয়েছিল এবং বঙ্গবন্ধুর নেতৃত্বেই তখন তার সহকর্মীরা, ছাত্র নেতারা সবাই মিলেই এটা প্রতিবাদ করে। এবং এই প্রতিবাদের ভাষাকে প্রতিরোধে রূপ দেওয়ার জন্য প্রথমে ছাত্র সংগ্রাম পরিষদ, বাংলা ভাষা সংগ্রাম পরিষদ গঠন হয় শামসুল আলম সাহেবকে দিয়ে। তার পরবর্তীকালে তিনি ছাত্রলীগ সংগঠন গঠন করেন এবং তিনি পাকিস্তানে বিশ্বাস করতেন না। আমি আগেও বলেছি যে আমরা যখন ন্যাপ অফিসে একদিন 15 দলের মিটিং করছিলাম, সেই সময় টি ব্রেকে বা মগরিবের বিরতির সময় মোজাফফর সাহেব, উনি প্রেসিডেন্ট ন্যাপের, তার রুমে আমরা গিয়েছিলাম কয়েকজনের চা খেতে। তখন তিনি কথায় কথা বলেছিলেন যে শেখ মুজিব কিন্তু প্রথম দিন থেকে পাকিস্তানে বিশ্বাস করতো না। আমরা যখন প্রথম গণতান্ত্রিক যুবলীগ করতে বসলাম, তখন সে আমাদের কয়েকজনের কাছে চিরকুট লিখে দিয়েছিল যে যারা পাকিস্তানে বিশ্বাস করবে না, এই আন্দোলনে থাকবে, তাদের নিয়ে কমিটিটা গঠন করা হোক। মাত্র আমরা 3-4 জন এই চিরকুটটা তার পেয়েছিলাম এবং তখন থেকে তার মনে এই ধারণাটা ছিল। কিন্তু ব্যাপারটা হলো, তিনি যেহেতু একটি ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্সন, সুতরাং তিনি জনগণকে সম্পৃক্ত করে তার যে মূল ইচ্ছাটা প্রকাশ করতেন এবং মূল ইচ্ছাটা এগিয়ে নিয়ে যেতেন। যেমন অনেকে যে আমরা বলি যে বঙ্গবন্ধু জন্ম না হলে বাংলাদেশ হতো না, এটার একটা লজিক আছে। কিন্তু লজিকটা হলো যে বিভিন্ন সময় 1000 বছর ধরে যে বাঙালি জাতি বিভিন্ন জাতির দ্বারা প্রধানত ছিল, বিভিন্ন সময় বিদ্রোহ, বিপ্লব সব কিছু হয়েছে, বিভিন্ন আন্দোলন হয়েছে, কিন্তু প্রতিবারই মুখ থুবড়ে পড়ে গেছে। শেষ পর্যন্ত কিন্তু নেতাজি সুভাষ বোসের নেতৃত্বে সেরা বিদ্রোহ হয়েছে, কিন্তু সেটাও সফল হয়নি। কিন্তু একমাত্র বঙ্গবন্ধুর আন্দোলনের সফলতার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা। সুতরাং এটা লজিক্যালি বলা যায় যে বঙ্গবন্ধু জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো কিনা সন্দেহ হতো না। যাই হোক, আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে, তিনি অনুশীলন সমিতির মতো সমিতি করে জনবিচ্ছিন্নতার আন্দোলন করতে যায়নি, অস্ত্রগাল উত্থানের মতো কোনো বিচ্ছিন্নতাবাদী আন্দোলন করতে যাননি, বা অন্য ওনার চিন্তা চেতনাটা উনি চেয়েছেন জনগণকে সম্পৃক্ত করে, জনগণের দ্বারা। আমরা যেটা বলি যে ডেমোক্রেসি অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল। তো বঙ্গবন্ধু চেয়েছিলেন তার এই স্বাধীনতাটা ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, এবং সেই লক্ষ্য নিয়েই তিনি কাজ করেছেন এবং সেই লক্ষ্য নিয়েই তিনি জনগণকে সম্পৃক্ত করেছেন। প্রতিটি আন্দোলনের ধাপে ধাপে তিনি বাঙালিকে সচেতন করেছেন। প্রত্যেকটা আন্দোলনে তিনি বুঝাতে সক্ষম হয়েছেন যে পাকিস্তানিরা আমাদের শত্রু, তাদের নির্যাতন, তাদের নিষ্পেষণ, তাদের বৈষম্য সব কিছুতে আমরা নিষ্পেষিত, আমরা বঞ্চিত, আমরা নিগৃহীত। এটা প্রতিটি পদক্ষেপে আন্দোলনের মাধ্যমে তিনি জনগণকে বুঝাতে সক্ষম হয়েছেন। এই হলো একটা দিক। আরেকটা দিক, তিনি আরেকটা জিনিস বুঝাতে সক্ষম হয়েছিলেন যে তিনি একজন খাঁটি বাঙালি নেতা এবং বাঙালিদের মঙ্গলের জন্য তিনি যে কোনো ত্যাগ স্বীকার করতে পারেন এবং তিনি বাংলাদেশ নিয়ে শুধু চিন্তা করেন। তিনি কোনোদিন একটা কথা, সত্য কথা বলতে কি, আওয়ামী লীগ মানে ছিল ইস্ট পাকিস্তান আওয়ামী লীগ, এবং সেই আওয়ামী লীগের প্রাণ পুরুষ ছিলেন শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু যদি চাইতেন তিনি নিখিল পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহদ সাহেব হতে পারতেন, কিন্তু তিনি কোনোদিন হতে চান নাই। এমনকি সরওয়ার্দী সাহেব যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী হলেন, তখনও কিন্তু তিনি তার মন্ত্রিসভা যান নাই। অর্থাৎ তিনি বুঝাতে চেয়েছেন যে তিনি পাকিস্তানে বিশ্বাস করেন না, পাকিস্তানের গায়ে আদাক তিনি লাগাবেন না, তাই তিনি পাকিস্তানের মন্ত্রিসভা যোগদান করেন নাই। কিন্তু আওয়ামী লীগ যখন সরকার গঠন করেছিল ইস্ট পাকিস্তানে, সেখানে তিনি মন্ত্রী ছিলেন কিছুদিন,
আবার দলের স্বার্থে তিনি মন্ত্রিত্ব ত্যাগ করে দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন, কিন্তু পাকিস্তানের মন্ত্রী হতে যান নাই তিনি। এবং তিনি যে ছাত্রলীগ সংগঠন গড়ে তুলেছিলেন সেটাও কিন্তু ইস্ট পাকিস্তান কেন্দ্রিক, সেটাকেও তিনি পশ্চিম পাকিস্তানে বিস্তার করেন নাই। তার যে সংগঠনগুলি সেগুলি তিনি সবসময় রেখেছেন এই 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 বাংলায়। এবং তার যেটা বক্তব্য, তিনি যেমন আমাদের 62, 63, 64-তে বলতেন যে 61 সালে কিন্তু তিনি আমাকে প্রথম বলেছেন যে আমরা এবার যে আন্দোলন শুরু করব এই আন্দোলনে ধাপে ধাপে ওদের সাথে আর থাকা যাবে না, সেই আন্দোলনের রূপ নিতে হবে এবং তোমাদেরকে আমি আলাপ করব। তার কিছুদিন পরে 61 সনের শেষের দিকে তিনি শেখ ফজলুল হক মনি আমার কাছে চিঠি পাঠালো বরিশালে। আমি আসলাম, ছাত্র ইউনিয়ন সাধারণত খুব গোলমাল। উনি আমাকে বঙ্গবন্ধুর কাছে নিয়ে গেলেন। বঙ্গবন্ধু বললেন যে তোকে বলছিলাম আন্দোলন শুরু হবে, এখানে ছাত্রলীগ ছাত্র ইউনিয়ন সংগ্রাম পরিষদ গঠন হয়েছে, সব জায়গায় এটা গঠন হচ্ছে, বরিশালে গোলমাল, গোলমাল মিটিয়ে ফেলতে হবে। কমরেড ফরহাদ এবং শেখ মনি এটা লক্ষ্য করতে আসে। ওরা ফরহাদ খবর দিচ্ছে ছাত্র ইউনিয়নকে, তুমি গেলে পর বসবে, বসার পর আন্দোলন মিটিয়ে ফেলে আন্দোলনে যেতে হবে। আরেকটা কথা তিনি বললেন যে মানিক ভাই ধারাবাহিকভাবে ইত্তেফাকে বিভিন্ন দেশের আন্দোলন সংগ্রাম বিপ্লব বিদ্রোহের কথা লিখবে, এগুলিকে নিয়ে তোমরা ছাত্রদের ভিতরে পেপার ক্লাস করবে এবং জনমত গঠন করবে, আমাদের দেশের অবস্থার সাথে পাশাপাশি তুলে ধরে আন্দোলনের তা সেইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। এই কথাগুলি উনি 61 সালে বললেন এবং সেইভাবে আমি যখন ফিরে আসলাম উনি খবর দিলেন যে সরওয়ার্দী সাহেব গণতান্ত্রিক শাসনতন্ত্রের দাবিতে একটা প্রেস কনফারেন্স করবেন। সেই প্রেস কনফারেন্সের সাথে সাথে গণতান্ত্রিক শাসনতন্ত্রের দাবিতে এবং রাজবন্দীদের মুক্তির দাবিতে আন্দোলন শুরু করতে হবে। আমরা বললাম ঠিক আছে, কিন্তু আসার পরপরই আবার খবর পেলাম উনি খবর পাঠালেন যেটা সরওয়ার্দী সাহেব গ্রেপ্তার হয়ে যাচ্ছেন, গ্রেপ্তার হওয়ার সাথে সাথে বন্দী মুক্তি এবং গণতান্ত্রিক শাসনতন্ত্র। এই যে গণতান্ত্রিক শাসনতন্ত্র এই ব্যাপারে কিন্তু উনি আমাদের 62 সালে ব্রিফ করলেন যে তোমরা লাহোর প্রস্তাবের ভিত্তিতে এই দেশের শাসনতন্ত্রের কথা বলবা। অর্থাৎ লাহোর প্রস্তাবে ছিল এই অঞ্চলটা স্বাধীন রাষ্ট্র। এই বক্তব্যটা তিনি আমাদের দ্বারা 62 সাল থেকে দেওয়া শুরু করলেন। অর্থাৎ তিনি মানুষের মন প্রিপেয়ার করার জন্য, মানুষের অ্যাকশন রিয়াকশন বোঝার জন্য, মানুষের মনে জিনিসটা ঢুকাবার জন্য আগে থাকতেই আমাদের দ্বারা কিছু কথা বলাতেন। অর্থাৎ ছাত্রলীগ দ্বারা, তখন তো ছাত্রলীগ ছাড়া অন্য কোনো সংগঠন ছিল না আওয়ামী লীগের সাথে, তখন তো এত সংগঠন গড়ে ওঠেনি। এমনকি শ্রমিক লীগ বলতে কোনো সংগঠন ছিল না, যদিও শ্রমিকরাই প্রথম জীবন দিয়েছে 6 দফার জন্য, আমি সেদিকে আসছি। আজকে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে উনি মানুষকে প্রিপেয়ার করেছেন, তার রাজনৈতিক কর্মকাণ্ড তার বক্তব্য বিবৃতির মধ্যে দিয়ে তিনি ধাপে ধাপে প্রমাণ করেছেন যে পাকিস্তানিরাই আমাদের শত্রু, পাকিস্তানের দ্বারাই আমরা নির্যাতিত, নিগৃহীত, নিষ্পেষিত, বঞ্চিত, সুতরাং এদের সাথে আলটিমেটলি থাকা যাবে না। এই কথাটা মর্মে মর্মে বাঙালিরা বুঝতে পেরেছিল তার কথা কর্মকাণ্ড। এবং তিনি যে বারবার এই কথাগুলি বলে জেল কেটেছেন এবং জেলে যাওয়ার পর তার মুক্তি যে আন্দোলন হয়েছে এগুলির মধ্য দিয়ে তিনি জনগণের মাঝে একটা জায়গা ক্রমান্বয় করে নিয়েছিলেন, যেটা অন্যরা কেউ বুঝতে পারেননি। আমরাও হয়তো এতটা বুঝতে পারিনি যে বঙ্গবন্ধুর জায়গাটা মানুষের মনে কতখানি গেঁথে যাচ্ছে। যেমন তার যে কর্মকাণ্ডগুলি এগুলি সম্পূর্ণ ছিল জনগণ ভিত্তিক এবং জনগণকে নিয়েই তিনি সবসময় চলার চেষ্টা করেছেন। তিনি যখন 6 দফা দেন তার আগে আমার মনে আছে 65 সালে আমাদের তখন ছাত্রলীগ সম্মেলন, তখন পাক ভারত যুদ্ধ শুরু হলো, ব্ল্যাক আউটের ভিতরে আমরা ছাত্রলীগ সম্মেলন শেষ করলাম। সেই সম্মেলনে মোজাহুল হক বাকি প্রেসিডেন্ট, আব্দুর রাজ্জাক সাধারণ সম্পাদক হলো, আমি প্রচার সম্পাদক হলাম। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সম্মেলন শেষ করলাম, পরের দিন আমরা বঙ্গবন্ধুর সাথে দেখা করতে যাব, কিন্তু সায়েন্স আর এক্সচেঞ্জ ইস্তারা তখন মধুর ক্যান্টিন ছিল, যেহেতু মধুর ক্যান্টিন ভেঙে ফেলা হয়েছিল। আমরা ওখানে যখন মিলিত হতে গেলাম এনএসএফ এবং রণগ্রুপ ছাত্র ইউনিয়ন অসম্ভবভাবে গালিগালাজ করতেছিল যে ভারতের সাথে যুদ্ধ, আওয়ামী লীগের পক্ষ থেকে ভারতের বিরুদ্ধে কোনো বক্তব্য নেই, ইত্তেফাকের কোনো ভূমিকা নেই, এটা নিয়ে অসম্ভবভাবে আমাদের বকাবকি করছিল আওয়ামী লীগ ছাত্রলীগের। ওখান থেকে বেরিয়ে আমরা বঙ্গবন্ধুর কাছে আসলাম, আমরা আমাদের পরিচিতি দিয়ে তারপরে আমরা বললাম যে বিশ্ববিদ্যালয়ের এই অবস্থা। উনি একটা অট্টহাসি দিয়ে বললেন, আজকে এই যুদ্ধের ব্যাপারে ওরা যেটা বলছে, যুদ্ধের পর আমি এমন জিনিস দেবো যে তোমরাই ফুলের মালা পাবা, ওরা রাজনীতি আস্থা করে নিক্ষিপ্ত হবে।
আমরা বললাম একদিন তো আমাদের বিশ্ববিদ্যালয়ে যেতে হবে, থাকতে হবে, সুতরাং আপনি একটা কিছু করেন। উনি অনেকক্ষণ অনেক কথা বলার পর হঠাৎ করে বললেন, আচ্ছা ঠিক আছে, আমার এখানে আওয়ামী লীগের অল পাকিস্তান আওয়ামী লীগের তো আমি একজন নিয়েছি, পাকিস্তানপন্থী আওয়ামী লীগ আছে, ওকে বলি। তখন উনি শাহাদিস সাহেবকে ফোন করলেন। শাহাদিস তখন আওয়ামী লীগের নিখিল পাকিস্তান আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট এবং ডেপুটি লিডার সংসদে। আর শাহাদিসকে ফোন করে বললেন, তুমি একটা আওয়ামী লীগের পক্ষ থেকে বিবৃতি দাও এই যুদ্ধের ব্যাপারে। বলে রেখে দিলেন, বললেন ঠিক আছে যাও, কালকে বিবৃতি ছাপা হবে। আমরা বললাম ইত্তেফাকের ব্যাপারে তো আমি জানি না, এটা মানিকদের কাছে যাও। আমরা ইত্তেফাক অফিসে গেলাম। মানিক ভাই বললেন যে আমি কিছু রাত এটা পরিচালনা করছে এখন মজিবর মিয়া, উনি যেটা বলবে সেইভাবে হবে, আমি এটা পরিবর্তন করতে পারবো না। অনেকক্ষণ 1-1.5 ঘন্টা ঝকঝকি করার পর উনি বিরক্ত হয়ে আমাদের প্রেসারে উনি বঙ্গবন্ধুকে ফোন করলেন। ফোন করার পর বঙ্গবন্ধু পর থেকে কি বললো জানলাম জানি না, উনি বললেন ঠিক আছে আপনারা যান, কালকে পাবেন। আমরা চলে আসলাম। পরের দিন দেখলাম ইত্তেফাকের প্রথম পেজের বাঁ পাশের নিচে ওনার ছোট্ট একটা নিউজ। এই যে তার যে ধারাবাহিকতা রাজনীতি, তার যে সিদ্ধান্তের বাইরে তিনি যে অটল, এবং তিনি কোনোদিন চান নাই, যেমন 64-এ যখন রায়ট হলো, সেই রায়টের সমস্ত দল মিলে যে রায়ট রেজিস্ট্যান্স কমিটি হলো, সেই কমিটির কনভেনার ছিলেন বঙ্গবন্ধু। সেই কমিটির যে লিফলেট, সেই লিফলেটের হেডিংটা ছিল বাঙালি রুখিয়ে দাঁড়াও, অর্থাৎ বাঙালি জাতি এক, এখানে হিন্দু মুসলমান কোনো প্রভেদ বিভেদ নাই। এইটাই তিনি লিফলেটের ভাষার দ্বারা এইটা বোঝাতে চেয়েছেন। এবং তিনি ছিলেন সেই সর্বদলীয় রাইট রেজিস্ট্যান্স কমিটির কনভেনার। এমনিভাবে প্রতিটি পদক্ষেপে তিনি একদিকে বাঙালি জাতীয়বাদকে আপন করেছেন, অন্যদিকে পাকিস্তানিদেরকে চিহ্নিত করেছেন আমাদের শত্রু হিসাবে, এবং আমাদের উপরে তাদের যে সমস্ত কর্মকাণ্ড সবকিছু তিনি ধাপে ধাপে বুঝাতে সক্ষম হয়েছিলেন। এবং পরবর্তীকালে যখন 6 দফা দিলেন, সেই 6 দফা দেওয়ার পরে কিন্তু এটা গৃহীত হলো। আজকে ওই সময় কিন্তু আওয়ামী লীগের কোনো শ্রমিক সংগঠন ছিল না। আওয়ামী লীগের শ্রমিক সংগঠন, শ্রমিক লীগ গঠন হয়েছে দেশ স্বাধীন হওয়ার পর 72 সনে, এর আগ পর্যন্ত কোনো শ্রমিক সংগঠন ছিল না। ওই সময় সমস্ত শ্রমিক সংগঠনগুলি ছিল আরএসপির হাতে। আরএসপির নেতা ছিলেন নেপাল নায়ক। বঙ্গবন্ধুর সাথে তার একটা সম্পর্ক হয়, এবং তিনি বঙ্গবন্ধুতে কথা দিয়ে তাদের সমস্ত সংগঠনের দায়িত্ব বঙ্গবন্ধুর হাতে তুলে দিয়েছিলেন। এবং এটা প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে প্রমাণিত হয়েছে যখন জুট সংগ্রাম পরিষদ, পাটকল শ্রমিক সংগ্রাম পরিষদ যখন আন্দোলন করে, সেই আন্দোলনের পূর্ণ পরিচালনা বঙ্গবন্ধুর নেতৃত্বে হয়েছিল, এবং বঙ্গবন্ধুর কাছে পরামর্শ নিয়েই সেদিন মান্নান সাহেবরা এই আন্দোলনটা করেছিলেন। এবং এই আন্দোলনের মধ্যে দিয়ে তাদের সাথে বঙ্গবন্ধুর সম্পৃক্ততা, এবং পরবর্তীকালে 72-এ যখন শ্রমিক লীগ সংগঠন হয় তখন তারা শ্রমিককে যোগদান করে। এর আগ পর্যন্ত মান্নান বলেন, রহমান বলেন, শাহজাহান সাহেব বলেন, বা আপনার কালামান্নান টঙ্গীর বলেন, যত সাধু বলেন, যত জায়গায় যত শ্রমিক নেতা যারা সেদিন 6 দফা আন্দোলনে শরিক হয়েছেন, তারা সবাই ছিল আরএসপির লোক। এইটাই হলো বাস্তবতা। এবং বঙ্গবন্ধু যে তার এই স্বাধীনতা আন্দোলনের জন্য সবাই একটা সাপোর্ট চাইতেন এবং সবাইকে নিয়ে করতে চাইতেন, এটার প্রমাণ মনি সিংহ দিয়েছেন। আমরা বঙ্গবন্ধু হত্যার পর যখন কারাগারে, মনি সিং, কমরেড ফরাদ কিছুদিন আমাদের সাথে কারাগারে ছিলেন। আমরা জেলখানাও বাইরে যেভাবে দিবস পালন করি, জেলখানাও আমরা দিবস পালন করতাম। সেই আলোচনার সময় মনি সিং একদিন বললেন যে বঙ্গবন্ধু কোনোদিন পাকিস্তানে বিশ্বাস করতেন না। তিনি আমাদেরকে সবসময় বলতেন, দাদা আপনাদের দ্বারা সমাজতন্ত্র হবে না, আপনারা আমাকে সমর্থন দেন, আমি বাংলাদেশ স্বাধীন করে আপনাদের সমাজতন্ত্র উপহার দেব। এই কথা বঙ্গবন্ধু সবসময় তাদেরকে বলতেন। এবং এই কথায় বিশ্বাস করেই কিন্তু এই শ্রমিক সংগঠন আরএসপি তার সাথে যোগ দিয়েছিল। এবং এটা প্রমাণিত যে 72-এর সংবিধানে তিনি 4 মূলনীতির অন্যতম মূলনীতি সমাজতন্ত্র রেখেছিলেন, এবং সেইভাবে অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। আমি আজকে যেটা বলতে চাই যে বঙ্গবন্ধু 6 দফা দেওয়ার পর কিন্তু এই দেশের কিছু বামপন্থীরা বলেছিলেন যে এটা সিআই এর দলিল, এর ভিতরে শ্রমিক কৃষকের কোনো কথা নেই। কিন্তু সেটা পরবর্তীকালে প্রমাণ হলো। বঙ্গবন্ধু গ্রেপ্তারের পর আমরা যখন 7ই জুনে তার মুক্তির দাবিতে এবং 6 দফা বাস্তবায়নের জন্য হরতাল আহ্বান করলাম, তখন শ্রমিকরাই কিন্তু তেজলাল, মনুমিয়া সহ 13 জন জীবন দিল বিভিন্ন জায়গায়, নারায়ণগঞ্জ, ড্যামরা সহ। এবং তখন শ্রমিকরাই জীবন দিল। এবং সবচেয়ে লক্ষণীয় হলো মনুমিয়াকে যখন হসপিটালে পাঠাবার কথা বলা হলো, মনুমিয়া তখন চিৎকার করে বলেছিল আমি জানি আমি বাঁচবো না,
আমাকে নিয়ে তোমরা মিছিল করো, বাঙালিরা রক্ত দিতে শিখো। এই ছিল শ্রমিকদের কথা। সুতরাং সেই দিন এই শ্রমিক সমাজ যেভাবে বঙ্গবন্ধুর নেতৃত্বে 6 দফাকে সমর্থন দিয়েছিল এবং বঙ্গবন্ধুর জন্য বারবার তারা কারফিউ ভঙ্গ করেছে এবং পরবর্তীকালে ছাত্র সংগ্রাম পরিষদ গঠন এবং জনগণের সম্পৃক্ততার মধ্য দিয়েই বঙ্গবন্ধু কিন্তু এই আগরতলা মামলা দেওয়ার পরে কিন্তু বাঙালি জাতি ফুঁসে উঠেছিল এবং এই আগরতলা মামলার পরেই কিন্তু বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়েছিল বঙ্গবন্ধুর নেতৃত্বে এবং তারা তখন বুঝতে পেরেছিল বঙ্গবন্ধু একমাত্র তাদের আত্মীয় এবং আপনজন এবং একমাত্র মুক্তির দূত এবং এই ম্যাগনা কার্টাই হচ্ছে 6 দফা, মুক্তির সনদই হচ্ছে 6 দফা। এইটা উপলব্ধি করে এবং আইয়ুব খান যে তাকে ফাঁসি কাস্টে ঝুলিয়ে বাঙালিদেরকে হত্যা করার চেষ্টা, এইটা সেদিন বাঙালি উপলব্ধি করতে পেরেছিল বলেই সেই দিন তারা ঝাঁপিয়ে পড়েছিল এবং বঙ্গবন্ধু আগরতলা মামলা থেকে মুক্ত হয়ে একক নেতা হিসাবে ইমার্জ করেছিলেন এই বাংলার মাটিতে। এবং সেটা প্রমাণিত হলো 1970 নির্বাচনে এলএফও লিগাল ফ্রেমওয়ার্ক মার্শাল্লার মধ্যে অনেকেই বলেছিলেন নির্বাচনে অংশগ্রহণ করা যাবে না। বঙ্গবন্ধু বললেন না, বাংলার পক্ষ থেকে কথা বলার অধিকার কে আছে, বাংলার অধিকার কি চায় এটা প্রমাণ করার জন্য আমি নির্বাচনে অংশগ্রহণ করব। তিনি 6 দফাকে রেফারেন্ডাম হিসাবে ঘোষণা করে নির্বাচনে অংশগ্রহণ করলেন এবং নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে তিনি যখন শাসনতন্ত্র রচনার কাজে ব্যস্ত, সেই মুহূর্তে 2 দিন আগে 3রা মার্চের সংসদ অধিবেশন 1 মার্চ বন্ধ ঘোষণা করে দেওয়া হলো। এখানে আমি আরেকটি কথা বলে যেতে চাই, বঙ্গবন্ধুর নির্দেশে আমরা সারা দেশে কিন্তু এই এমনভাবে জনবার্তা গঠন করা ছিল যে 1 মার্চ সংসদ অধিবেশন বাতিল হওয়ার সাথে সাথে স্বতঃস্ফূর্তভাবে মানুষ সেই দিন রাস্তা নেমে আসলো, পাকিস্তানি পতাকা পোড়ানো হলো, বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ মুক্ত করো স্লোগান হলো, জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান হলো। এটা তো চারটিখানি কথা না। আজকে অনেকেই অনেক কথা বলেন, অনেকে অনেক কিছু শাস্তে চান, অনেকেই অনেক কিছু দাবিদার হতে চান, কিন্তু এই যে পর্যায়ক্রমে ধারাবাহিকতার মধ্য দিয়ে একটা জনমত সৃষ্টি করা এবং সেই জনগণ সেদিন 7.5 কোটি মানুষ ঐক্যবদ্ধ ছিল বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তি আন্দোলনে, মুক্তি সংগ্রামে। এবং বঙ্গবন্ধুর সাথে একটি জাতির কতখানি আত্মিকতা ছিল যে তিনি একটি জাতিকে তুমি হিসাবে সম্বোধন করে সেই দিন বক্তব্য রেখেছিলেন। তিনি বলেছিলেন, আমি যদি হুকুম দেবার নাও পারি, তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো। মনে রাখবা, এবারের সংগ্রাম মুক্তি সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তিনি বলেছিলেন, তিনি জানতেন হয় তাকে গ্রেপ্তার করা হবে অথবা তাকে মেরে ফেলা হবে। তিনি বলেছিলেন, আওয়ামী লীগের নেতৃত্বে পাড়ায় মহল্লায় গ্রামে মহকুমায় সংগ্রাম পরিষদ গড়ে তোলো, যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। এবং তিনি পাকিস্তানিদের শত্রু হিসেবে চিহ্নিত করেছিলেন। তাদেরকে বলেছিলেন, আর্মিদের উদ্দেশ্য করে বলেছিলেন, তোমরা আমার ভাই, তোমরা ব্যারাকে থাকো, কেউ তোমাদের কিছু বলবে না, কিন্তু আর আমার ভাইয়ের বুকে গুলি চালাবার চেষ্টা করো না, ভালো হবে না। 7 কোটি মানুষকে দাবায় রাখতে পারবে না। আমরা যখন মরতে শিখেছি কেউ আমাদের দাবায় রাখতে পারবে না। তোমাদের আমরা ভাতে মারবো, পানিতে মারবো। এই কথাগুলি তিনি পরিষ্কারভাবে বলেছিলেন। এবং তিনি তার বক্তৃতায় 3টা পার্ট ছিল। একটা পার্ট ছিল পাকিস্তানের 23 বছরের নির্যাতন, আরেকটি মাঝখানের পার্টটা ছিল 1 তারিখ থেকে 7 তারিখ যে ঘটনা বিভিন্ন জায়গায় যে গুলি নিহত, এই হত্যাকাণ্ড, এইগুলি। থার্ড পার্টে মূল করণীয়, সেই থার্ড পার্টেই ছিল তার স্বাধীনতার ঘোষণা এবং স্বাধীনতা অর্জনের জন্য একটি গরিলা যুদ্ধের রূপরেখা তিনি তার বক্তব্যের মাধ্যমে পরিষ্কার দিয়েছিলেন। কিভাবে সেটা অর্জন করতে হবে, কিভাবে যুদ্ধটা পরিচালনা করতে হবে, সংগ্রাম পরিষদ করতে হবে, কিভাবে গরিলা যুদ্ধ, সব কিছু তার থার্ড পার্টের মধ্যে ছিল। এবং এই ঘোষণাটা আমি যেটা বলতে চাই যে আজকে এই যে কথাগুলি, আজকে যে ইউনেস্কো তার যে ওয়ার্ল্ড হেরিটেজে একটা বিশেষ স্থান দিয়েছে এবং বিশেষ মর্যাদা, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ভাষণ হিসাবে এটাকে গ্রহণ করা হয়েছে, তার কারণ এটা ছিল একটা এক্সটেম্পো স্পিচ এবং একটি ভাষণের মধ্য দিয়ে একটি জাতি সেদিন অসহযোগ আন্দোলন, আমরা যখন মুক্তিযুদ্ধ সংগঠিত করি ভারতে, তখন ভারতের নেতারা বলতেন, ভারতের বিজ্ঞজনরা বলতেন, যারা লিখতেন তারা বলতেন যে আমাদের 2 নেতার সমান তোমাদের 1 নেতা। আমাদের মহাত্মা গান্ধীকে বলা হয় ইতিহাসের অসহযোগ আন্দোলনের স্রষ্টা, কিন্তু মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলন এমনিভাবে সাকসেসফুল হয় নাই।
আমাদের বঙ্গবন্ধু অসহযোগ আন্দোলন যেভাবে সাকসেসফুল হয়েছিল, যখন টিক্কা খানকে গভর্নর নিয়োগ করা হলো, হাইকোর্টের চিফ জাস্টিস তার শপথ অনুষ্ঠান পরিচালনা করে নাই এই অসহযোগ আন্দোলনের কারণে। বঙ্গবন্ধুর যে নির্দেশ ছিল অসহযোগ আন্দোলনে অক্ষরে অক্ষরে প্রতিটি মানুষ তা পালন করেছে। তিনি বলেছিলেন গরিবের যাতে কষ্ট না হয় তার জন্য রিক্সা চলবে, ঠেলা চলবে, গরুর গাড়ি চলবে, সব চলবে, কিন্তু আর সব কিছু বন্ধ থাকবে। তিনি বলেছিলেন ব্যাংক 2 ঘন্টার জন্য খোলা থাকবে, মানুষের যাতে অসুবিধা না হয়, কিন্তু কর্মচারীরা লক্ষ্য রাখবা কোনো টাকা যাতে পশ্চিম পাকিস্তানে পাচার হতে না পারে। তিনি বলেছিলেন সমস্ত কোর্ট কাছারি, হাইকোর্ট, জজ কোর্ট, ওয়াকদা সবকিছু বন্ধ থাকবে, কল কারখানা বন্ধ থাকবে, কিন্তু শ্রমিকদের বেতন 28 তারিখে পৌঁছে দিতে হবে, মালিকদেরকে বলেছিলেন। লিডার বঙ্গবন্ধুর সেই ভাষণ, যে ভাষণের কথা আপনি বলছেন, সেই ভাষণে আসলে সারা জাতি, বাংলাদেশের আপামর সব মানুষ ঝাঁপিয়ে পড়েছিল মুক্তি সংগ্রামে, এবং আমরা অর্জন করেছি 1000 বছরের স্বাধীনতা। আমাদের যে কাঙ্ক্ষিত স্বাধীনতা সে অর্জন করতে পেরেছি বঙ্গবন্ধুর এই ডাকে, এবং আমরা তার উপর আস্থা রেখে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম মুক্তি সংগ্রামে। আমরা তারপরে বাংলাদেশ গঠনের জন্য বঙ্গবন্ধু বেশ কিছু কাজ করেছিলেন। বিশেষ করে উনি চেয়েছিলেন যে আত্মনির্ভরশীল জাতি যেন আমরা হতে পারি, সেই দিকে উনি মনোনিবেশ করেছিলেন, এবং সোনার বাংলা গড়ে তোলার জন্য ওনার যে স্বপ্ন, সে স্বপ্ন বাস্তবায়নে উনি কিছু পদক্ষেপ গ্রহণ করেছিলেন। এই কথাগুলো আমরা শুনবো আমাদের বঙ্গবন্ধুর আরেকজন সহযোগী, ঘনিষ্ঠ সহযোগী মোজাফফর হোসেন পল্টুর কাছ থেকে। তার আগে আমাদের একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে। দর্শক কোথাও যাবেন না, থাকুন আমাদের সঙ্গে, ফিরছি একটু পর। নেটওয়ার্ক টাটা মাই টিভি সংলাপে আবারও আপনাদের স্বাগত। বিরতির আগে কথা বলছিলেন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা আমির হোসেন আমু, এবং এখন আমরা যে বিষয়টি জানতে চাচ্ছি, আমরা একটু কথা বলতে চাই বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফফর হোসেন পল্টু, আপনার কাছে যে এই বঙ্গবন্ধুর যে দর্শন ছিল, যে একটা আত্মনির্ভরশীল জাতি এবং আমরা একটা সোনার বাংলা গড়ব, যে স্বপ্ন ছিল, যে স্বপ্নের মধ্যে আমরা আসলে বাংলাদেশ স্বাধীন করেছি, সবাই একযোগে ঝাঁপিয়ে পড়েছে, এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সবার যে আগ্রহ চেষ্টা, সেই জায়গাটা যদি একটু বলেন, যে বঙ্গবন্ধু সেখানে যে নেতৃত্ব দিয়েছেন, মাত্র অল্প সময় নেতৃত্ব দিতে পেরেছেন, তবে সেই সময়কার যে অগ্রগতি, সেই এই কথাগুলো যদি বলেন। ধন্যবাদ। একটু আগে আমাদের সংগ্রামী ত্যাগী নেতা বহু দিন খেটেছেন আন্দোলন সংগ্রাম করতে, যে আমির হোসেন আমু সাহেব অত্যন্ত সুন্দরভাবে ক্রনোলজিক্যালি এদেশের মুক্তি সংগ্রামের কথা বলেছেন। যেহেতু আজকে বঙ্গবন্ধুর জন্মদিন, আজকে এটা আমি মনে করি 1920 সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেছিলেন টঙ্গিপাড়ায়। এই দিনটি সারা জাতির জন্য স্মরণীয়, বরণীয় এবং অত্যন্ত গৌরবের দিন। কারণ যে কথা আমু সাহেব বলার চেষ্টা করেছেন, কি কারণে আমরা বলি যে বঙ্গবন্ধুর জন্ম না হলে এই দেশ স্বাধীন হতো না, এবং আমি তার স্বাধীনতা পরবর্তী কালীন কথা যাওয়ার আগে সংক্ষেপে 2-1টি কথা বলতে চাই। সেটা হলো যে আমার মনে হয় আমরা যদি ভুল করে না থাকি, বঙ্গবন্ধু কিন্তু মাউন্ট ব্যাটেনের টেবিলে ভাগ করা স্বাধীনতার যে পাকিস্তান নামক দেশটার জন্ম হয়েছিল, সেটা ব্যাপারে আগেই ওনার একটা ধারণা ছিল, যেটা আমার সাহেব বলেছেন, এবং এটা উনি 3-4 মাসের মধ্যে বুঝতে পেরেছিলেন যে এটা কেবলমাত্র ব্রিটিশের সাদা চামড়ার পরিবর্তে পাঞ্জাবিদের বাদাম চামড়ার শাসন ব্যবস্থা। এটা পরিষ্কার হয়ে গেল 48 সালে মোহাম্মদ আলী জিন্না যখন মেজরিটি বাঙালি থাকা সত্ত্বেও উর্দু ভাষা চাপিয়ে দিলেন। বঙ্গবন্ধু সেদিন মৌন করে প্রতিবাদ করেছেন তার সহকর্মী। এইটা এই যে বাঙালির প্রতি এবং বাংলা ভাষার প্রতি যে যার দরদ ছিল, আপনাদের বুঝতে হবে এত বড় জনসভা, এত বড় মোহাম্মদ আলী জিন্নাকে দেখতে আসছে, সেইখানে প্রতিবাদ করা কিন্তু কতখানি সাহস থাকলে বা কনভিকশনের প্রতি, আদর্শের প্রতি অবিচল থাকলে। এবং 52 ভাষা আন্দোলনের মধ্য দিয়ে মূলত বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ ঘটেছিল, এবং সেখানেও তার বিরাট ভূমিকা ছিল। উনি অনশন করছেন জেলখানে,
এর পরবর্তীকালে দেখেন 1954 সনের নির্বাচনে জয়লাভ করেও যুক্তফ্রন্ট অপারেশন সরোয়ার ক্ষমতা দেওয়া হলো না, যেটা বঙ্গবন্ধু 1971 সালে 7ই মার্চের মাধ্যমে করেছেন। 54 সনের নির্বাচনে জয়লাভ করেও আমরা বেঁচে যেতে পারিনি। এর পরবর্তীকালে 58 সনে আইয়ুবের সামরিক শাসন জারি হলো, মৌলিক গণতন্ত্রের কথা দিয়ে সার্বজনীন ভোটাধিকার হরণ করা হলো, এবং বঙ্গবন্ধু হোসেন সহ অনেক নেতাকে সেদিন অ্যাবডো দিয়ে যাতে নির্বাচনে না অংশগ্রহণ করতে পারে ডিসকোয়ালিফিকেশন অর্ডিন্যান্স, ইলেকশন বোর্ডে ডিসকোয়ালিফিকেশন অর্ডিন্যান্স করা। কিন্তু দেখেন বঙ্গবন্ধু সবসময় গণতন্ত্রে বিশ্বাস করতেন বলেই তিনি কিছু লোককে দাঁড় করিয়ে দিয়েছেন পার্লামেন্টে যাতে কথা বলা যায় দলের বাইরেও। এবং আপনারা দেখেছেন আব্দুল মালিক উকিল সাহেব, কামরুজ্জামান সাহেব, এরা অনেকেই সেদিন, আসাদুজ্জামান সাহেব, এরা অনেকেই কথা বলেছেন। এবং বঙ্গবন্ধু, আমি একটা জিনিস আমু ভাইয়ের সাথে অত্যন্ত একমত যে তিনি অসাম্প্রদায়িক রাজনীতিতে যে বিশ্বাস করতেন। আমি 1964 সালে একদিন গাজী গোলাম মোস্তফা সাহেব তখন সিটি আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি, আমি তার সাথে দেখা করতে গেছিলাম। হঠাৎ দেখি ঝড়ের বেগে বঙ্গবন্ধু আসলেন, ওইখানে অনেক কর্মী বঙ্গবন্ধু এত জোরে চিৎকার করা আরম্ভ করলেন, তোমরা বসে আছো, মানুষ মেরে খুন করে ফেলেছে, কিসের হিন্দু, কিসের মুসলমান, আমরা সবাই মানুষ। এই কথা বলে তিনি খুব রাগান্বিত করে সবাইকে ভর্ৎসনা করতে আরম্ভ করলেন। আমি এরকম রাখতে ওনার সাথে আমি কোনোদিনও দেখিনি। এবং পরের দিন আমরা সবাই বাঙালি রুকিয়া দালার, যেটা আমু ভাই বললেন, যে মিছিল হলো ঢাকা শহরে, এবং আমরা উনি নিজে সেই লিফলেট বিলি করলেন। এর থেকে দেখা যায় যে উনি অসাম্প্রদায়িক রাজনীতি কিভাবে করতেন। তারপরে দেখেন যে মোহাম্মদ আলী জিন্নাহকে উনি বিরোধিতা করেছেন, সেই মোহাম্মদ আলী জিন্নাহ ফাতেমা জিন্নাহকে নির্বাচনে কম্বাইন্ড অপোজিশন করে সে নির্বাচনে দাঁড় করিয়ে দিয়ে শেষ চেষ্টা করেছেন গণতান্ত্রিক পদ্ধতিতে, গণতন্ত্রের প্রতি যে তার অবিচল বিশ্বাস ছিল। কিন্তু আমরা এই অঞ্চল থেকে জয়লাভ করে দিলেও আইয়ুব ক্ষমতা জুড়ে সেটা নিয়ে গেছে। আজকে একটা কথা আমার মনে পড়ে, তিনি যে নিজে উঠে তার পারপাস, তার যেটা আদর্শ লক্ষ্য যেতে চান, সেটাই প্রমাণ। আমি ওই দিনই দেখলাম এই পজিশনের একটা মিটিং হচ্ছিল পলওয়েলের ওই রাস্তায়, ওই মিটিংটা কন্ডাক্ট করার দায়িত্ব ছিল আমার উপর। আমাকে যখন লিস্টে দেখলো, আমি দেখলাম মুজিব ভাইয়ের নাম নেই, আমি চিৎকার করে আরম্ভ করলাম। উনি পিছিয়ে দিয়ে আইসা আমাকে একটা থাপ্পড় দিয়ে বললো, বেশি বোঝার চেষ্টা করো না, যেটা লিখেছি, যেটা লিস্ট দিচ্ছে সেইভাবে নাম পড়ো। এই যে তখন তো আমাদের এত বুদ্ধি ছিল না যে এক এক দলের থেকে এক একজন ইয়ে করবো, তিনি নিজের কথা চিন্তা করেন না, নিজেকে ফোকাস করার, কিন্তু তার লক্ষ্যবস্তুটাই ছিল। এর পরবর্তীকালে তো 6 দফা দিলেন, আমাকে পরিষ্কারভাবে সমস্ত কিছু ব্যাখ্যা দিলেন, আমি সে ব্যাপারে যাব না। এবং একটা কথা আমি আপনাদেরকে বলি, 1960 সালে বঙ্গবন্ধু আলফা ইন্স্যুরেন্সে যোগদান করেছিলেন জেলের থেকে বেরিয়ে। তখন অনেকেই বলি আরম্ভ করছে শেখ মুজিবুর রহমান রাজনীতি ছেড়ে দিয়েছে, চাকরি নিয়েছে। ইন্স্যুরেন্সের চাকরিটা ওনার অনেকটা কেমন ছল করা। উনি সমস্ত বাংলাদেশের নেতাদের সাথে সেখানে কিছু পরামর্শ করেছেন, গোটা জাতিকে ঐক্যবদ্ধ করার যে উনি প্রচেষ্টা। কারণ এটা তো হ্যামিল্টনের বাঁশি না বা জাদু না, যে হঠাৎ করে বাঁশি বাজালেই ওই 7ই মার্চে একটা 1 মার্চের অসহযোগ, 7ই মার্চের এত লক্ষ লক্ষ জনতা আসবে। জাতিকে তৈরি করতে হয়েছে ওনাকে। 24 বছরে উনি জেল জুলুম আপোষহীন ভাবে কাজ করার ফলে তিনি সে বিচার আস্থা অর্জন করেছিলেন। এবং পরবর্তীকালে যেসব নেতাদেরকে দেখেছি তারাই মন্ত্রী হয়েছেন, জাতীয় নেতৃত্ব দিয়েছেন। এর পরবর্তীকালে যখন 69 গণ অভ্যুত্থান হলো, 70-এর নির্বাচন যখন হলো, সেই নির্বাচনের আগে ওটাও আমু ভাই বলেছেন যে অনেকে বললই এলেপোতে নির্বাচনে যারা ইয়াহিয়ার দালাল তারা, কিন্তু বঙ্গবন্ধু পরিষ্কার বললেন, উনি কিন্তু মাঘ মাসের চৈত মাসের কথা বলতেন, যখন যেটা দরকার সেটাই বলতেন। তিনি বললেন আমি নির্বাচনে যাচ্ছি, আমি আইয়ুবের গোল টেবিলে যেয়ে দেখছি নুরুল আমিন সাহেব বলে আমি নেতা, সবুজ সাহেব বলে আমি নেতা, ফজলুল কাদের চৌধুরী বলে আমি নেতা, আমি ম্যান্ডেট যাচ্ছি। এখন আমরা সেদিনই বুঝতে পেরেছিলাম
যে আমরা বুঝতে পারিনি সেদিন উনি কেন নির্বাচনে গিয়েছিলেন। আরেকটা কথা বলি, এই উনার নেতৃত্বে এবং তার যে সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গি ছিল, আমার মনে আছে 70-এর নির্বাচনের সময় উনি যখন ময়মনসিংহ বেল ট্যুর করতে গেলেন, আসার পরে আমি ঘটনাচক্রে 32 নম্বরে দাঁড়িয়েছিলাম। আসার পরে সাংবাদিকরা ওনাকে ঘিরে ধরলো, আপনার ময়মনসিংহ অভিজ্ঞতা কি? উনি বললেন নুরুল আমিন সাহেব তারা সবকটা সিট পাবো। সাংবাদিকরা পাল্টা প্রশ্ন করলেন, আপনি সারা বাংলাদেশে কটা সিট পাবেন? বলে একটা কি দুইটা ছাড়া সব পাবো। এবং দেখা গেল রাজা তজিব রায় আর নুরুল আমিন সাহেব সব সিট পাইলেন। এই যে মানুষকে অ্যাসেস করা, মানুষকে বুঝার, এই প্রজ্ঞার মধ্য দিয়ে এই কাজের অভিজ্ঞতা দিয়েই তিনি গোটা জাতিকে নিয়ে ঐক্যবদ্ধ করেছেন। আমি আমু সাহেবের একটা পার্টিনেন্ট কথা বলেছে, 61 সালে তিনি ডেকে বলেছেন আমি এই ইয়েতে যাচ্ছি, এবং সেটা তিনি গিয়েছেন। আমরা পরবর্তীকালে বুঝলাম যে 1 কোটি কেন 7 কোটি লোক ভারতে যদি আশ্রয় নিত, নির্বাচিত 167 জন জনপ্রতিনিধি যদি সেদিন মুজিবনগর সরকার না গঠন করতো, প্রবাসী সরকার, তাহলে আন্তর্জাতিকভাবে ইন্দিরা গান্ধী যখন আপনারা দেখেছেন জাতিসংঘে গেছেন, তাকে প্রশ্নবারে জর্জরিত করেছে। আমেরিকা, চায়না অনেকে আমাদের বিরোধিতা করেছে, কিন্তু তিনি কি বলেছেন? একটি নির্বাচিত সরকারকে ক্ষমতা দেওয়া হয়নি, উপরন্তু আমার দেশে 1 কোটি লোক আশ্রয় নিয়েছে, গণহত্যা চলছে, আমি বিশ্ব বিবেকের কাছে। এই যে তার প্ল্যান দিয়ে তারপরে আসেন বহু রক্তের বিনিময়ে 30 লক্ষ লোকের মনে রক্তের বিনিময়ে 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা যখন বাংলাদেশ স্বাধীন হলো, বঙ্গবন্ধু যখন এই যুদ্ধ বিধ্বস্ত দেশে যখন কাজ করা শুরু করলেন, কি আপনি যা বলছেন আমরা ঠিক যে জায়গাটাতে বঙ্গবন্ধু যে দর্শন ভাবে যে দর্শন দিয়ে মানুষকে একত্রিত করেছেন এবং যেভাবে বাংলাদেশকে স্বাধীনতার পথে নিয়ে গেছেন, এবং তার যে দূরদর্শিতা, রাজনৈতিক দূরদর্শিতার কথা আপনি বলছিলেন, সেই কথা আমরা ঠিক আমরা সেইভাবেই আমরা বাংলাদেশে এগিয়ে যাচ্ছে। এবং এখন মাননীয় প্রধানমন্ত্রী যে দিক নির্দেশনা দিচ্ছেন, উনি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার যে স্বপ্ন ছিল সেই স্বপ্নটা বাস্তবায়নের চেষ্টা করছেন। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ইতিহাসবিদ অধ্যাপক ডক্টর মেজবা কামাল। আপনার কাছে জানতে চাচ্ছি স্যার, আপনি একটু সংক্ষেপে বলেন যে বঙ্গবন্ধুর যে পুনর্বাসন প্রকল্প, স্বাধীনতার পরে যে পুনর্বাসন চিন্তা, সবাইকে নিয়ে একটা সরকার পরিকল্পনা, এই জায়গাটাতে যদি আপনি একটু বলেন যে কিভাবে রাজনৈতিক দূরদর্শিতা এবং পরবর্তীতে নতুন একটা দেশ, এটার যে শাসন ব্যবস্থা কি হবে, কিভাবে দেশকে পুনর্গঠন করবে, এটা যদি একটু বলেন সংক্ষেপে। জি, অনেক ধন্যবাদ। আমি বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজকে তার 101তম জন্মদিন। তিনি আমাদের এই বাংলাদেশে জন্মেছিলেন বলে এবং তার দূরদর্শী নেতৃত্বে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি। আমাদের জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা। তো আপনি যেটা বললেন যে আমাদের মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে যখন আমরা তো জানি যে পাকিস্তানিরা পোড়ামাটি নীতি অনুসরণ করেছিল, ফলে আমরা যখন শত্রু মুক্ত হলাম 16 ডিসেম্বরে, তারপরে দেশের বিধ্বস্ত অর্থনৈতিক অবস্থা, সেই অবস্থা থেকে দেশকে পুনর্গঠনের কাজটা খুবই কঠিন ছিল। আর 71-এ তো উৎপাদন কর্ম পরিচালিত যথাযথভাবে হওয়ার কোনো সুযোগই ছিল না। ফলে আমাদের তখন একটা প্রবল খাদ্যাভাবের আশঙ্কা ছিল। আবার 1 কোটি শরণার্থী যারা ভারতে আশ্রয় গ্রহণ করেছেন তারা দেশে ফিরেছেন খুব দ্রুত। তাদেরকে পুনর্বাসন শুধু না, তাদেরকে খাওয়ানো এবং তাদের বাড়িঘর বেশিরভাগই ছিল না, সেই বাড়িঘরগুলো সেগুলো নির্মাণ থেকে শুরু করে গোটা অর্থনীতিকে নতুন করে শূন্য থেকে শুরু করার ব্যাপারটা ছিল। আর যেটা ছিল যে শাসনতান্ত্রিক ভাবে দেশকে একটা যথাযথ কাঠামো প্রদান করা, এবং তার জন্য আমাদের সংবিধান সভাকে কার্যকর করে সংবিধান প্রণয়নের কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়া, এবং সেই সংবিধানের মধ্যে দিয়ে বাংলাদেশ আন্দোলনের যে মৌল রাজনৈতিক ভিত্তি, আদর্শিক ভিত্তিগুলো, সেগুলো যেন প্রতিফলিত হয় সেটাকে সুনিশ্চিত করা। আর যেটা হচ্ছে যে আমাদের 71-এর যে 30 লক্ষ শহীদ, সেই শহীদ পরিবার এবং আমাদের যে
সরকারি হিসেবে 2,30,000, কিন্তু পরবর্তীকালের হিসেবে দেখা যাচ্ছে যে আরো অনেক বেশি, যে নির্যাতিতা নারীরা ছিলেন, মা বোনরা ছিলেন, তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা থেকে শুরু করে অনেক কাজ ছিল। এবং আপনার বিশ্বের বুকে একটা নতুন দেশ জন্মগ্রহণ করলো, সেই দেশটার জন্য যে আন্তর্জাতিক স্বীকৃতি, সেই স্বীকৃতি অর্জন। আমরা তো সবাই জানি যে মার্কিন যুক্তরাষ্ট্র, চীনের মতো বড় দেশ আমাদের বিরোধিতা করেছে, যেখানে আমাদেরকে সমর্থন করেছে সোভিয়েত ইউনিয়ন এবং ভারত। তো সেইখানে এই যে বিরোধী শক্তিগুলো বিশ্বব্যাপী যে প্রচারণা, এবং আবার পাকিস্তানের পক্ষে যে অন্যান্য দেশগুলো ছিল, বিশেষ করে মধ্যপ্রাচ্যে, তাদেরকে আমাদের পক্ষে টেনে নিয়ে আসা থেকে শুরু করে তার দেশের সমর্থনের যে কাজগুলো, সেই কাজগুলো কিন্তু বঙ্গবন্ধুকে করতে হয়েছে। কাজেই একটা হারকিউলিয়ান টাস্ক যাকে বলে, সেই মানে অর্থনীতি পুনর্গঠন, শাসনতান্ত্রিক কাঠামো পুনর্গঠন, আদর্শিক ভিত্তিটাকে সুদৃঢ়করণ, এবং যে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদের ভিত্তির উপরে দেশকে দাঁড় করানো, দেশের ভেতরের বাহিরের পুনর্গঠন, আন্তর্জাতিক সম্পর্কের কথা বলছি, এই সব কিছু মিলিয়ে একটা বিশাল কর্মযজ্ঞ সেদিন বঙ্গবন্ধুর হাতের সামনে এসেছিল। তো বঙ্গবন্ধু সেটা খুব সুচারুভাবে করেছেন। আমাদের পরিকল্পনা কমিশন গঠন করেছেন, আমাদের জাতীয় বাজেট হয়েছে, প্রথম বাজেট হয়েছে আমাদের বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে, এবং যাতে কৃষিকে সর্বাধিক অগ্রাধিকার দিয়ে কিন্তু বঙ্গবন্ধু, মানে তাজউদ্দিন আহমেদের বাজেট মানে তো বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুর বাজেট, তার পক্ষে তাজউদ্দিন আহমেদ বাজেট করেছেন। তো সেই বাজেট প্রণয়ন এবং বঙ্গবন্ধু কিন্তু পঞ্চবার্ষিক পরিকল্পনার কাজটাকে শুরু করেন। এই সব কিছু মিলিয়ে দেখা গেছে যে আজকে বাংলাদেশ যে অর্থনৈতিক অগ্রগতির পথে এগোচ্ছে, কিংবা যে আমাদের যে ধরুন একটা মানবিকতার উপরে বাংলাদেশকে দাঁড় করানোর চেষ্টা চলছে, আমাদের যে অসাম্প্রদায়িক রাজনীতির ভিত্তিতে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করছে, এই সমস্ত বিষয়গুলোর মূল ভিত্তিটা কিন্তু বঙ্গবন্ধুর হাতে তৈরি হয়েছে। স্যার, আমাদের আপনি যে কথাগুলো বলছেন স্যার, অবশ্যই এই কথাগুলো যদি আমরা বলি, বঙ্গবন্ধুকে নিয়ে সারা বেলা আলোচনা করা সম্ভব এবং দীর্ঘ সময় ধরে আলোচনা করা সম্ভব। আমাদের সময় স্বল্পতা রয়েছে। আমরা আমু ভাইয়ের কাছে যাব। আমু ভাইয়ের কাছ থেকে একটা কথা সুন্দর, খুব সংক্ষেপে একটা লাইনে যদি হয় তাহলেও ভালো, যে নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধু, এই যে বঙ্গবন্ধুর আজকে জন্মদিন, আপনি একটা বাণী দিতে পারেন, একটা বার্তা দিতে পারেন, একটা লাইনে আমরা নতুন প্রজন্মের জন্য একটা বাণী আপনার কাছে শুনতে চাই। বঙ্গবন্ধু কে ছিলেন এটাই তো নতুন প্রজন্মকে এতদিন জানতে দেওয়া হয়নি। বিশেষ করে বঙ্গবন্ধু হত্যার পর ইতিহাসকে বিকৃত করা না, ইতিহাসকে ছুঁড়ে ফেলাতে হয়েছিল, এবং বঙ্গবন্ধু সম্পর্কে কোনো কথাই জানতে দেওয়া হয়। আজকেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতা আসার পর থেকেই বঙ্গবন্ধু সম্পর্কে আমাদের দেশের নতুন প্রজন্মরা জানতে পারছে যে বঙ্গবন্ধু কে ছিলেন, তিনি কি করেছিলেন। তারপরেও কিন্তু আজকে বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করা হয়, কিন্তু আমার মনে হয় যে আজকে নতুন প্রজন্মরা উপলব্ধি করতে পারছে বলেই বারবার তারা ভোটের সময় কিন্তু নতুন প্রজন্মের ভোটই আওয়ামী লীগ বেশি পায়। এবং এই বিগত নির্বাচনে 2009 সালের নির্বাচনে আমরা লক্ষ্য করেছি, পরবর্তী নির্বাচন লক্ষ্য করেছি, নতুন প্রজন্মের ভোট কিন্তু অধিকাংশ, শতকরা 70 থেকে 80% ভোট কিন্তু আওয়ামী লীগ পায়। তার কারণ তারা দেখতে পাচ্ছে যে বঙ্গবন্ধু কি ছিলেন, এবং বঙ্গবন্ধু যেটা চেয়েছিলেন সেটাই যে আজকে বাস্তবায়িত হচ্ছে, এই কথাটা যিনি বাস্তবায়ন করছেন তিনি বলছেন। মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে বঙ্গবন্ধু যে স্বপ্ন ছিল পৃথিবীর বুকে বাঙালি জাতি একটি আত্মমর্যাদাশীল জাতি হিসাবে আত্মপ্রকাশ করুক, এবং আজকে সেই বাঙালি জাতি মর্যাদাশীল জাতি হিসাবে আত্মপ্রকাশ করতে সক্ষম হয়েছে বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে। এটাই হচ্ছে মূল ব্যাপার। আজকে আমাদের দেশের নতুন প্রজন্মের এটা উপলব্ধি করতে হবে যে বঙ্গবন্ধু দুইটা জিনিস উনি বলতে পারলে ভালো হতো, কারণ উনি অনেকগুলি ব্যাপার টাচ করে যাচ্ছিলেন। আমি দুটা জিনিস উল্লেখ করতে চাই, যেমন সমুদ্র সীমানা যেদিন আমাদের নেত্রী জয় করে আসলেন, পার্লামেন্টে বক্তৃতা বললেন,
যে বঙ্গবন্ধু 74 সালে যখন সমুদ্র সীমানার কথা লিপিবদ্ধ করেছেন, জাতিসংঘ কিন্তু আন্তর্জাতিকভাবে সমুদ্র সীমানার কথা কখনো চিন্তা করে নাই। এক, বঙ্গবন্ধু যখন শিশু রক্ষা আইন প্রণয়ন করেছেন, জাতিসংঘ কিন্তু শিশু রক্ষা আইন 1989 সালে করেছেন, অর্থাৎ বঙ্গবন্ধুর চিন্তার 15 বছর পরে। সুতরাং বঙ্গবন্ধুর চিন্তার চেতনাটা যে কতখানি অগ্রগামী ছিল আজকে সেটা উপলব্ধি করা প্রয়োজন। আজকে যে স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে শেখ হাসিনা আমাদেরকে নতুন মাত্রা দিয়েছেন বিশ্বের বুকে, এটা 74 সালে বঙ্গবন্ধু বেদ বুনিয়ে স্থাপন করেছিলেন ভিত্তিপ্রস্তর এই স্যাটেলাইটে। সুতরাং আজকে নতুন প্রজন্মের অবশ্যই বুঝতে হবে যে বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা যেটা আজকে শেখ হাসিনা করছেন এটা সম্ভব। এটা বাস্তবায়ন করতে হলে তার বিরুদ্ধে যে ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে, তার হাতকে শক্তিশালী করতে হবে এবং তার পিছিয়ে দাঁড়াতে হবে। ধন্যবাদ আমা ভাই। আপনি একটু এক লাইনে বা খুব সংক্ষেপে আমরা পল্টু ভাইয়ের কাছে শুনতে চাই যে নতুন প্রজন্মের জন্য আসলে আপনার কোনো উপদেশ রয়েছে কিনা। নতুন প্রজন্মের আজকে বঙ্গবন্ধুর ইতিহাসটা 21 বছর নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তো তুলে ধরা হয় নাই। বঙ্গবন্ধুর ইতিহাস মুছে ফেলার চেষ্টা করেছে, বরঞ্চ মিথ্যা ইতিহাস পাঠ্যপুস্তকে দিয়ে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু এবং এই দেশের সংগ্রামের ইতিহাসকে বাদ দেওয়া হয়েছে। আজকে আমি বলতে চাই নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর যে সবচেয়ে বড় জিনিস ছিল দেশপ্রেম, বঙ্গবন্ধুর সবচেয়ে বড় জিনিস ছিল আত্মত্যাগ। আজকে নতুন প্রজন্মকেও দেশপ্রেম হতে হবে। ভোগে আনন্দ নাই, ত্যাগে আনন্দ। এবং বঙ্গবন্ধুর সাথে আমরা যখন রাজনীতি করতে গেছি, বঙ্গবন্ধু একটা কথা বলেছে, দেশ জাতিকে কি দিলাম, যদি এটা চিন্তা করো তাহলে রাজনীতি করো, আর আমি কি পেলাম যদি চিন্তা করো রাজনীতি করো না। তাই আজকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা বাস্তবায়ন করতে যেসব পরিকল্পনা নিয়ে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে প্রশংসিত হচ্ছেন, এইটাকে আরো সফল করার জন্য নতুন প্রজন্মকে আজকে এগিয়ে আসতে হবে। এবং সেই এগিয়ে আসা হলো ত্যাগের মহিমা নিয়ে, ভোগের মহিমা নিয়ে নয়। এটাই হলো আমার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই ছিল আমাদের আলোচনা। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল মহানায়কের জন্মদিন। আমাদের সঙ্গে আলোচনায় ছিলেন বাংলাদেশের রাজনীতির ইতিহাসে দুজন অগ্রপুরুষ, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা আমির হোসেন আমু এবং মোজাফফর হোসেন পল্টু, এবং আমাদের সঙ্গে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসবিদ অধ্যাপক ডক্টর মেজবা কামাল। আপনাদের তিনজনকে ধন্যবাদ এবং আপনাদেরও ধন্যবাদ যারা এই অনুষ্ঠান দেখছেন। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। শুভরাত্রি।